अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে আর ওনার অপারেশন শুরু হয়েছে অনেকক্ষণ হয়েছে। আপনি অনেকটা দেরি করেছেন। দেরি হয়ে গেছে তো মানেটা কি? এর থেকেও বেশি দেরি যদি হয়ে যায় না অনেক বড় অঘটন ঘটে যাবে। ও কোথায় আছে এখন? ওইদিকে। মিস্টার মাহিয়াবংশী, মিস্টার মাহিয়াবংশী, আপনি আমাকে ফোন করে এগুলো সব জানিয়েছেন তো? তাহলে আপনার আমার জন্য আরেকটু অপেক্ষা করা উচিত ছিল। দেখুন মিস্টার মাহিয়াবংশী, আপনি লজ্জা হওয়া উচিত। আপনি নিজেকে ডাক্তার বলে পরিচয় দেন। আমার স্ত্রীর বয়স কতটা কম সেটা আপনি জানেন নিশ্চয়ই। এত কম বয়সে একটা মেয়ের শরীরে এই ধরনের অপারেশন করতে পারলেন আপনি। এরপর তো কোনোদিন আর মা হতে পারবে না ওর জীবনে। দেখুন, আমি নিজেই এই অপারেশন করার জন্য রাজি হচ্ছিলাম না, কিন্তু এই অপারেশনের জন্য আইনত শুধু মেয়ের সম্মতি থাকলেই হবে। তো এই জন্যই আমরা বাধ্য হয়ে ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছি। কিন্তু তবুও একটু তো আমার জন্য অপেক্ষাও করতে পারতেন আপনি। এবার আমি কি করব? আমার স্ত্রী তো আর কোনোদিন মা হতে পারবে না, তাহলে আমি কি করব বলুন? আপনি ভুল বুঝছেন মিস্টার মায়াবংশী, এরকম কিছুই হয়নি। আরে কি হয়েছে তাহলে বলুন। আমি ওনার অপারেশন করিনি, শুধু ওনাকে অ্যানাস্থেসিয়া দিয়ে রেখেছি যাতে উনি মনে করেন যে ওনার অপারেশন হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। এই গোটা ধর্মপুরে না খুব কম লোকজন আছে যারা উপকার করেছে এই ধর্মরাজ মাহিয়া বংশীকে। ডাক্তার, আপনি তাদের মধ্যে একজন। অনেক ধন্যবাদ। এটা কোনো কৃতজ্ঞতার কথা নয় মিস্টার মায়াবংশী। আমরা শুধুমাত্র রোগীকে শারীরিকভাবে ঠিক করি না, আমরা তাদের মানসিক অবস্থারও খেয়াল রাখি। এবার আপনি আপনার স্ত্রীর খেয়াল রাখবেন। খুব ভালো মেয়ে উনি। আমি এখন যাই তাহলে। ধন্যবাদ। তুই এটা ভালো মতন জানিস যে আমি মিথ্যে কথা একেবারে পছন্দ করি না, কিন্তু তবুও তুই মিথ্যে কথা বলে যাচ্ছিস। তোর এটা জানা উচিত যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই পবিত্র হয় যে সেখানে মিথ্যার কোনো রকম স্থান থাকতে পারে না। তাই এই বিষয়টায় তোর শাস্তি হলো যে আজকের পর থেকে তুই এই বাড়ির বাইরে কখনো বেরোতে পারবি না। তুই এত বড় মূর্খ, আমি এটা জানতাম না। তুই আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য ওই অর্জুনের মনে যাতে কোনো রকম সন্দেহ না থাকে সেই কারণে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি। মিথ্যা কথা বললি আমাকে। আর আমিও কোথাকার এক ধর্মরাজ মাহিয়া বংশী। সবাই আমাকে এত সম্মান করে, কিন্তু আমি তোর এই মিথ্যার পেছনে সত্যিটাকে দেখতে পারিনি। যেটা মিথ্যা, কিন্তু তোর এই সামান্য মিথ্যেটা তোকে আরো একবার আমার কাছে অনেকটা বড় করে দিল রে, অনেকটা। মালিক, বল।
আমি আপনার আদেশ পালন করিনি। আপনাকে জিজ্ঞাসা না করে আমি এরকম একটা সিদ্ধান্ত নিলাম। আমি ক্ষমার যোগ্য তো? আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি যা করেছি আমার মমতার জন্য করেছি, আমার সন্তানদের জন্য করেছি, কারণ আমার 6 জন সন্তানের সুখ আমার কর্তব্য। তুই যেটা এখানে করাতে এসেছিলি না, সেটা কিন্তু হয়নি। আসলে ভগবানও স্বয়ং এটা মন থেকে মেনে নিতে পারেননি যে কারো একটা সংশয়ের জন্য তুই এত বড় একটা কাজ করতে চলেছিলি। যদি সেটা কোনোভাবে হয়ে যেত না, তাহলে ভগবান জানে তারপর আমি কি করতাম। এত বড় একটা গাধা, আরে অন্য কারোর জন্য তুই। পর কোথায় মালিক? ওরা সবাই আপন। হ্যাঁ, ব্যাস ব্যাস, এখন আর এইসব। তোর যদি কিছু হয়ে যেত না, তাহলে সেই পাপের ভাগীদার আমি হতাম। আমার সন্তানের এই সন্দেহের কারণে তুই জীবনে আর কখনো মা হতে পারতি না। তাই অসংখ্য ধন্যবাদ ভগবানকে, সে কাজটা হতে দিল না, না হলে এই পাপটা আমাকে বহন করে নিয়ে যেতে হতো। কিন্তু আমার সব থেকে বড় দায়িত্ব যে আমার 6 জন সন্তান, আর সপ্তম হলো সে যাকে দিদি জন্ম দেবে। মালিক, আপনি আজ আমাকে একটা কথা দিন। বল না, বল না, তো ভাবছিস কেন? বল আমায়। আমার আপনার কাছে একটা অনুরোধ করছি। যতক্ষণ না আমি আমার 6 সন্তানের দায়িত্ব পালন না করছি, আমি আমার কোনো সন্তান চাই না। তোর কোনো ধারণা আছে তুই কি কথা বলছিস? একদিকে মাতৃত্ব, আরেকদিকে মমতা, দুটোর অর্থ একই মালিক। কিন্তু যতক্ষণ না আমি আমার দায়িত্ব পালন করছি, আমি সন্তান চাই না। আমি 7 জন সন্তানের মা। আরেকজন যে সংসারে আসেনি, তার জন্যে আমি আমার ওই সন্তানদের দুঃখ দিতে পারবো না যারা এই সংসারে আছে। গাধার মতন কথা বলছিস তুই। আমি তোকে আগেই বলেছিলাম না যে তুই একটা পুরোপুরি মূর্খ। কি সব বলছিস? আমাকে কথা দিতেই হবে মালিক। আমি কাজটা করতে পারবো না, আমি এতটা স্বার্থপর নই। কিন্তু আমার মমতা তো স্বার্থপর। একবার যখন না বলে দিয়েছে তখন না, আমি পারবো না এটা করতে। মালিক, আমাদের বিবাহ বার্ষিকী আসছে। আমাকে এই কথাটুকু আপনি ভিক্ষা দিয়ে দিন। ধর্মপুরের মালিকের চোখের জল ভালো লাগে না দেখতে। আপনি বলেছিলেন না যে মালিক হবার জন্য অনেক শক্ত হতে হয়? আমাকে কথা দিন না মালিক। আমি বোকা তো। আপনাকে বোকা মেয়েটাকে এই কথাটা দিতেই হবে। আমাকে কথা দিন মালিক। ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি। একটা কথা আমি তোকে আবারও বলবো, তুই বড় মূর্খ একটা, অনেক বড় মূর্খ তুই একটা।
সন্তু আর ধর্মরাজ গেল কোথায়? এখনো এলো না তো। আপনি কেন পথ চেয়ে বসে আছেন বাবা? ও আছে তো, সন্তুরি। অজুহাত দিয়েছে নিশ্চয়ই, কিছু না কিছু গেছে হয়তো দুজনে কোথাও। ওই সন্তুরির কথা নয় বাদ দিলাম, কিন্তু ভাই ও তো ধর্মপুরের মালিক। শোভা দেয় নাকি ওকে এসব, এভাবে একটা মেয়ের পিছনে পিছনে যাওয়া? আমি যদি পারতাম না তাহলে 2 মিনিটে ওই সন্তুরির পাগলামও আমি ছুটিয়ে দিতাম। কিন্তু আমি কেন বলছি? আমার কি আর কোনো অধিকার আছে নাকি? আরে ভাই, তুই এসে গেছিস? বাবা, বাবা সব ঠিক আছে তো? কোথায় যাওয়া হয়েছিল দুজনের? আর ধর্মরাজ তুই যেভাবে দৌড়ে গেলি আমি তো ভয় পেয়ে গেলাম। বাবা, আমি তোমায় কতবার ফোন করেছি কিন্তু তোমাকে ফোনেও পাচ্ছিলাম না। আরে এই সন্তুরি এখন ধর্মপুরের মালকিন হয়ে গেছে না, তাই কাউকে জানিয়ে যাওয়ার ও কোনো প্রয়োজন মনে করেনি, তাই না? কি রে সন্তুরি, বাড়ির সবাই তোকে নিয়ে ভাববে, তোকে নিয়ে চিন্তা করবে, তোর খুব মজা লাগে এসব, তাই না? পিসিমা, আমার ভুল হয়ে গেছে আসলে। না, এখানে দোষটা আমারই। আমি সেদিন রেগে গিয়ে ওকে এত কিছু বলে ফেলি, সেই কারণে ওর অভিমান হয়েছিল একটু, তাই নিয়ে এলাম। না মালিক, এখানে আপনার কোনো ভুল নেই। আরে না না, আমি ঠিকই বললাম। আরে ভুল তো আমিই করেছি, আমার এরকম বলা উচিত হয়নি। কিন্তু মালিক, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া হয়েই থাকে। হ্যাঁ হয় সেটা, কিন্তু এক্ষেত্রে আমার তো এটাও কর্তব্য যে এরকম কথা আমার বলা উচিত হয়নি। কিন্তু আমার এইভাবে বাড়ি থেকে। আরে ছাড় না সব কথা, তুই একটু বোঝার চেষ্টা কর। হতেই পারে এরকমটা, ছাড় না। চল, অনেক সমস্যা করেছি আমি তোর, ক্লান্ত হয়ে গেছিস বোধহয়। হ্যাঁ চল একটু বিশ্রাম নিয়ে নে, চল। কি হলো তোরাল? বাবার জন্য গিফট এনেছি, এবার ভাবছি এটা কিভাবে দেব। আমি আমার লাইফে কাউকে কোনোদিনও ধুতি গিফট করিনি। তুমি সত্যি একটা পাগলি। কি আমি মূর্খ? তা না হলে কি? আরে অ্যানিভার্সারিতে কেউ কাউকে কি ধুতি দেয় নাকি? তাহলে আর কি দিতাম? প্রথমে ভাবলাম যে ডায়মন্ড রিং দিই, কিন্তু ডায়মন্ড কিংকে ডায়মন্ড রিং, এই জন্য এই রেশমের ধুতিটা নিয়ে এসেছি। আরে তুমি হাসছো, নিজের থেকে তো একটা গিফটও সাজেস্ট করতে পারছো না। আরে ধুতির জায়গায় বাবার জন্য একটা ভালো শাল নিয়ে আসতে। কি শাল? ছি, হ্যাঁ, শাল তো বুড়োদের দেয়, আর আমার শ্বশুর মশাই এখনো অনেক ড্যাশিং দেখতে লাগে, তোমার মতো নয়। তোমায় দেখে মনে হয় আগামী 1-2 বছরের মধ্যে তোমাকে আমায় শাল গিফট করতে হবে। আমি বুড়ো? হ্যাঁ তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে। আমায় কেন জিজ্ঞাসা করছো যে তোমার ড্যাশিং শ্বশুরকে কি গিফট করবে? নিজেই ভেবে দেখো। মালিক, এসব আপনি কি করছেন? মালিক, আপনি তো বলেছিলেন না যে মালকিনের জায়গা কেউ নিতে পারবে না, তাহলে আমার ছবিটা কেন? মালিক, ওই ছবিটা ওখানেই থাকতে দিন না। আমি রোজ প্রদীপ জ্বালাই এখানে। আপনি এসব কেন করছেন? মালকিনের অধিকার, মালকিনের জায়গা। সব কথা কি তুই একাই বলে যাবি নাকি আমাকে বলতে দিবি? হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় এটা বলে এসেছি না যে এই বাড়িতে কোনোদিন কেউ সুভদ্রার জায়গা নিতে পারবে না, আর আজকেও আমি একই কথা বলছি। আর এই যে জায়গা বা যেটা অধিকার বলে রাখা হচ্ছে সেটা, এটা 2 রকম ভাবে হয়, একটা বয়সের সঙ্গে আর একটা কর্মফলের জন্য। যদি
সুভদ্রা আজ বেঁচে থাকতো আমাদের মধ্যে, তাহলে ও ওর নিজের দায়িত্ব পালন করত। কিন্তু আজও আমাদের মধ্যে বেঁচে নেই ঠিকই, কিন্তু ওর দায়িত্বটা তুই পালন করেছিস। আমার প্রত্যেকটা সন্তানকে তুই হয়তো জন্ম দিসনি ঠিকই, কিন্তু ওদের প্রতি তুই মায়ের দায়িত্বই পালন করেছিস। যখন একটা বাচ্চা সারা রাত ঘুমোতে পারে না, তখন তার মাও ঘুমোতে পারে না। যখন একটা বাচ্চা কোনো কারণে অসুস্থ হয়ে থাকে, তখনও তার মা ঘুমোতে পারে না। যখন তার শরীর ঠিকও হয়ে যায়, তখনও মা ঘুমোতে পারে না। চোখ খুলে তাকিয়ে থাকে দেখার জন্য সন্তান ঠিক মতো ঘুমোচ্ছে কিনা। বাচ্চাটা শুয়ে থাকে ঠিকই, কিন্তু তার ভবিষ্যতের স্বপ্ন তার মাকে ঘুমোতে দেয় না। যখন বাচ্চা বিছানা ভিজিয়ে ফেলে, তখন মা তখন ভেজা জায়গায় শুয়ে পড়ে, কিন্তু বাচ্চাকে কখনো সেখানে শুতে দেয় না। এই যে সমর্পণ, মানে এই যে ত্যাগ, এটাই হলো আসল মাতৃত্বের পরিচয়। সেই কারণেই আমি যেরকমটা তোকে বললাম যে তোদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু তুই তোর দায়িত্বের জায়গা থেকে একজন মায়ের মতোই কাজ করেছিস। আর আমি এরকমটাই চাই যে আমার প্রত্যেক সন্তান যখন তাদের মায়ের মুখ মনে করবে, তখন ওরা তোর ছবির দিকে তাকালে ওদের মাকে দেখতে পাবে। এটা কিন্তু সুভদ্রাও মনে মনে চায়, বুঝলি? চল তুই আমার সঙ্গে। আরে হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? চল আমার সঙ্গে, চল। বুঝতে পারলি এবার? আমি সুভদ্রার ছবিটাকে ওখান থেকে সরিয়ে ওর অধিকার কাউকে সঁপে দিইনি, বরং ওকে ওর আসল জায়গাটা আমি দিলাম, বুঝলি? তুই যে প্রদীপ দেখাতি না প্রত্যেকদিন ওখানে, এবার থেকে প্রত্যেকদিন সকালে এখানে প্রদীপ জ্বালাবি, কেমন? যেন 12টা বাজার আগেই না ঘুমিয়ে পড়ে। থ্যাংক গড এরা এখনো ঘুমোয়নি। আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। 12টা বেজে গেছে কিনা দেখ। আর 3 মিনিট বাকি। হ্যাঁ জানি, খবর পেয়েছি আমি। হ্যাঁ, আগামীকাল তো আমাদের বিয়ের পর নতুন আরেকটা বছর শুরু হবে, তাই না? আরে এই যে এই নতুন বছরে আমি যা যা ভুল করেছি না এতদিন, সেগুলো আর এই নতুন বছরে কখনো করবো না। আর তুইও কিন্তু করবি না, ঠিক আছে? চার, 3, 2, 1। ঠিক আছে এবার? ঠিক আছে তো? আয় বস, তোর জন্য একটা বিবাহ বার্ষিকীর উপহার আমি রেখেছি। এসো 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 সবাই এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো 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 সবাই বসো বসো। বাবা কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? হ্যাঁ খুব ভালো খুব ভালো। ওই বাপের বাড়িতে তোর বাবাকে সারপ্রাইজ দিতি আর এখানে আমাকে দিচ্ছিস, তাই তো? আরে কিন্তু এই এত কিছু দরকার কি ছিল? প্রয়োজন ছিল বাবা, কারণ 1 বছর আগে সন্তু আজকের দিনেই আমাদের বাড়িতে এসেছিল। আর এটা তো সবে শুরু, এরপরে দেখো কি কি মজা হয়। আমরা সবাই মিলে সেলিব্রেট করব, মজা করব। আরে থাম থাম, এখনকার কথা বল, এখনকার অনুষ্ঠানটা বল। ইয়েস 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 ইয়েস, বলো বলো বলো। আরে সন্তু, তুমি ওই গানটা গাও না যেটা মা বাবার জন্য গাইতো। হ্যাঁ হ্যাঁ সন্তু, শোনাও না। না আরে প্লিজ সন্তু, কাম অন। সন্তু শোনাও না, কাম অন সন্তু, সন্তু। আরে বলছি যখন গানটা করে দে না, সমস্যা কি?
গান আমি না, সুভদ্রা মালকিন শোনাবেন। तेरे